এক রিকশাওয়ালার বলা একটা বাক্যের কারণে সলভ হয়ে যায় ৩৫ বছর ধরে ঝুলে থাকা এই মামলা। তিনি একটাবারের জন্য চিন্তাও করতে পারেননি যে গত ৩০ বছর ধরে তিনি একটা খুনির সাথে উঠা বসা করছে। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার সামনেই স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন দিয়ে দ্রুত এই মামলা নিষ্পত্তি করতে বলার পরেও কিছুই হয়নি। ৫ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যাওয়ার পরেও তিনিও কোনো প্রকার রেসপন্স করেননি। লোকটা বিনা অপরাধে ৩ বছর জেল খাটে। তার বিদেশ যাওয়া বাতিল হয়ে যায়, যেখানে তার মামলার সাথে কোনো সম্পর্কই ছিল না। শাস্তি থেকে বাঁচার জন্য লোকটা এনআইডি কার্ডের ইনফরমেশন সহ চেঞ্জ করে ফেলে। সব সাক্ষ্য প্রমাণ থাকার পরেও আদালত মূল আসামিদেরই সসম্মানে খালাস দিয়ে দেয়। দেশের জুডিশিয়াল সিস্টেম ভেতর থেকে কি পরিমাণে খোকলা হয়ে গেছে। ১৯৮৯ সালের ২৫শে জুলাই বিকাল ৫টার দিকে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের রিসার্চ ইকোনমিস্ট ৩৪ বছর বয়সী সগিরা মোর্শেদ তার ক্লাস 2তে পড়া ছোট্ট মেয়ে সারহাত সালামকে আনতে রিক্সা করে ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজে যাচ্ছিলেন। আর হঠাৎ দুজন কম বয়স্ক ছেলে মোটরসাইকেলে করে এসে সগিরা মোর্শেদের রিক্সা আটকে দেয়। মোটরসাইকেল থেকে নেমে ছেলেগুলি এসে সগিরা মোর্শেদের ব্যাগ আর হাতের স্বর্ণের বালা ধরে টানতে শুরু করে। সেই সময় সগিরা মোর্শেদ তাদের একজনকে চিৎকার করে কিছু একটা বলে, আর সেটা বলা মাত্রই আরেকজন বন্দুক দিয়ে সগিরা মোর্শেদেরকে দুইবার গুলি করে সেখান থেকে পালিয়ে যায়। সগিরা মোর্শেদের স্বামী সেই দিনই অজ্ঞাত মানুষদের উদ্দেশ্যে থানায় মামলা করে। আর তারপর কেটে যায় ৩০ বছর। ৩০ বছর ধরে সবাই জানতো যে এটা শুধুমাত্র একটা ছিনতাইয়ের ঘটনা, কিন্তু ২০১৯ সালে এসেই সব কিছু পাল্টে যায়। চ্যানেল 24-এর এক অনুষ্ঠানে কিভাবে যেন উঠে আসে এই মামলার কথা। প্রশ্ন উঠে, কেন একটা সামান্য ছিনতাইয়ের মামলা এভাবে ৩০ বছর ধরে ঝুলে থাকবে? উত্তর হলো, এটা শুধুমাত্র কোনো ছিনতাই ছিল না, এর পেছনে ছিল মাসের পর মাস সাজানো প্রপার নিখুঁত প্ল্যানিং। আর এইটা ছিল একটা প্রি প্ল্যান যা ঢেকে দেওয়া হয় ছিনতাই নামক নাটকের আড়ালে। আর এর পেছনে ছিল বাংলাদেশেরই পলিটিক্যাল সিস্টেম, টু বি স্পেসিফিক তখনকার সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল মাহমুদুল হাসান। কিন্তু কি এমন করেছিল এই ৩৪ বছর বয়সী সগিরা মোর্শেদ? সে কি এমন কথা বলেছিল সেই দুজন ছিনতাইকারীকে যা শুনে সাথে সাথেই তার বুকে গুলি করে দেওয়া হয়? কেন এই মামলা ৩০ বছর ধরে বিচার ছাড়াই ঝুলেছিল? ৩৫ বছর আগে সগিরা মোর্শেদ ৩৫ বছর আগে সগিরা মোর্শেদ ৩৫ বছর আগে সগিরা মোর্শেদ সগিরা মোর্শেদ সগিরা মোর্শেদ সগিরা মোর্শেদ সগিরা মোর্শেদকে হলো বহুল আলোচিত সগিরা মোর্শেদ। সগিরা মোর্শেদ। Welcome to the show Beyond the Headlines with Maruf. This is the complete story of Soghiraa Morshed case. এটা এমন একটা কেস যেটা আপনাকে দেখাবে আপনি এমন একটা দেশে আছেন যেখানে আপনার হাতে পলিটিক্যাল পাওয়ার থাকলে আপনি যা খুশি করতে পারেন। যে কেস আপনাকে দেখাবে আপনার হাতে টাকা থাকলে আপনি পুরো সিস্টেম কিনে ফেলতে পারেন। যে কেস আপনাকে দেখাবে আপনার জেল খাটার জন্য অপরাধী হতে হবে না, বিনা অপরাধেও আপনাকে জেল খাটতে হতে পারে। মূল আলোচনা যাওয়ার আগেই বলে দিই, মামলার খাতিরই সামনে অনেক পলিটিক্যাল আলোচনা আসবে। সো whatever I will be sharing later in this video is purely based on news sources and not my personal opinion. আমি যখন আমার নিজের opinion দিব, you will see opinion hashtag on the upper left corner of the screen. And as of March 2025, I have zero affiliation with any political party. চলুন শুরু করা যাক। সময়টা তখন 1972 সালের আশেপাশে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে আব্দুল সালাম চৌধুরী নামে একজন পড়াশোনা করত। আব্দুল সালামের পরিবারে সে বাদে তার আরও দুজন ভাই ছিল। একজন শামসুল আলম চৌধুরী, আরেকজন হাসান আলী চৌধুরী, আর সাথে তার মা বাবা। 3 ভাইয়ের মধ্যে আব্দুল সালামই সবচেয়ে ছোট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই তার পরিচয় হয় তারই ডিপার্টমেন্টের খুবই ব্রিলিয়ান্ট একজন স্টুডেন্ট সগিরা মোর্শেদের সাথে। ব্রিলিয়ান্ট বললাম কারণ সগিরা মোর্শেদ পড়াশোনায় আব্দুল সালামের চেয়েও অনেক ভালো ছিল। পরিচয় থেকেই সগিরার সাথে তার সম্পর্ক গড়ে ওঠে। আর 1979 সালে দুজন তাদের পরিবারের সম্মতি নিয়ে বিয়েও করে ফেলে। বিয়ের কিছুদিন পরেই আব্দুল সালাম শিক্ষকতার জন্য ইরাক চলে যায়, আর সগিরাও তার সাথে ইরাকে চলে যায়। তারপর আব্দুল সালামের বড় ভাই হাসান আলী চৌধুরীও বিয়ে করে তার স্ত্রী নিয়ে লিবিয়াতে চলে যায়। তিনি পেশায় ছিলেন একজন ডাক্তার। MBBS কমপ্লিট করার পর দেশে থাকতে হয়তো তার আর ইচ্ছা হয়নি। এদিকে এক এক করে সগিরা মোর্শেদ আর সালামের ঘরে জন্ম নেয় 3 জন মেয়ে। 3 কন্যা সন্তান নিয়ে সগিরা আর সালামের দুজন বেশ ভালোই দিন কাটছিল, কিন্তু এর মাঝেই যুদ্ধের ভয়াবহতা বাড়তে শুরু করে। আপনারা হয়তো অনেকে জানেন যে 1980 সালের সেপ্টেম্বর মাস থেকে ইরাক আর ইরানের যুদ্ধ শুরু হয়।
অর্থাৎ আব্দুস সালাম যখন ইরাকের শিক্ষক হিসেবে যায় তখন অলরেডি সেখানে যুদ্ধ চলছিল। শুরুতে যুদ্ধের তীব্রতা কম থাকলেও যখন তা বাড়তে শুরু করে তখন ইরাকে থাকাটা তাদের জন্য আর নিরাপদ থাকে না। তাই 1984 সালের শেষের দিকে আব্দুস সালাম তার সম্পূর্ণ পরিবার নিয়ে দেশে ফেরত চলে আসেন। এসে ওঠেন তারই বাবার বাড়িতে, যেটাকে আমরা পৈতৃক ভিটা বলি। তাদের এই বাসাটা ছিল ঢাকার রাজারবাগ এলাকায়। বাড়িটা দোতলা হয়, আব্দুস সালাম ওঠেন 2 তলায়, আর নিচতলায় থাকে তার বড় ভাই শামসুল আলম। কিন্তু কিছুদিন পরই তার বড় ভাই হাসান আলী চৌধুরীও তার স্ত্রী সায়েদাতুল মাহমুদা শাহিনকে নিয়ে আর তার সন্তানদেরকে নিয়ে লিবিয়া থেকে দেশে ফেরত চলে আসেন। এখন প্রবলেম দেখা দেয় থাকা নিয়ে। ভাই তো তারা 3 জন, কিন্তু বাসা আবার 2 তলা। যেহেতু বাবার বাসা, তাই অধিকার 3 ভাইয়েরই সমান। তাই প্রথমে কিছুদিন হাসান আলী চৌধুরী নিচতলায় শামসুল আলমের পরিবারের সাথে থাকে। তারপর কোনো এক কারণে 2 তলায় আব্দুস সালামের পরিবারের সাথে শিফট করে। সেখানেই একটা রুমে হাসান আলী তার পরিবার নিয়ে থাকতে শুরু করে। আর এখান থেকেই ঘটনাটা একটু ভিন্ন দিকে মোড় নেবে। বাংলায় একটা প্রবাদ আছে, রান্নাঘরে অনেকগুলি পাতিল একসাথে থাকলে একটু তো শব্দ হবেই। শুরু হয় যায় যায় দ্বন্দ্ব। ছোটোখাটো ইস্যু নিয়ে সগিরা মোর্শেদ আর শাহিনের মাঝে কথা কাটাকাটি হতে শুরু হয়। শাহিন ছিল বয়সে বড়, কিন্তু তবুও সগিরা মোর্শেদ তাকে তুমি তুমি করে ডাকতো। এটা শাহিনের ভালো লাগতো না। সে চাইতো সগিরা তাকে আপনি করে ডাকুক, একটু সম্মান দিক, কিন্তু সগিরা তাকে তার নিজের মতো করেই দেখত। সগিরার স্বামী আব্দুস সালামের কথা অনুযায়ী শাহিন সগিরাকে হিংসা করত, কারণ সগিরা ছিল উচ্চশিক্ষিত আর অনেক স্মার্ট, আর শাহিন ছিল সামান্য ডিগ্রি পাস অথবা ফেল। শিক্ষাগত যোগ্যতা একদম টোটালি মিসম্যাচ। সানের ওয়াইফ যে কালপ্রিট, শিক্ষাগত মানে ওর ওয়াইফের শিক্ষাগত যোগ্যতা ছিল আপনি বিএ পড়তো বা বিএ ফেল, এরকম সামথিং লাইক দ্যাট। আব্দুস সালাম নিজেও বিআইডিএস এ জয়েন করতে চেয়েছিলেন, কিন্তু তিনি সেখানে চান্স পাননি। This proves that she was highly intellectual at the time. 1972-তে ইকোনমিক্সে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া খুব সহজ কথা ছিল না। তখন তো ইকোনমিক্স পড়তো বাংলাদেশে বছরে 100 জন চান্স পেত, কারণ কোন প্রাইভেট ইউনিভার্সিটি ছিল না। ইকোনমিক্স ওয়াজ দ্য টপ সাবজেক্ট। প্লাস আমার ওয়াইফের বিআইডিএস এর চাকরি পাওয়া তখনকার দিনে বাংলাদেশের প্রাইম রিসার্চ ইনস্টিটিউশন ইকোনমিক্সের, যারা বিআইডিএস এর চাকরি করে এসব ইন্টারন্যাশনাল জবসে চলে যায়। আমি ট্রাই করছি, আমি ঢুকতে পারি নাই, কারণ রেজাল্ট আসে নাই। তার উপর আবার নিজের 3 ছেলের বউয়ের মাঝে তার শাশুড়ি সগিরাকেই সবচেয়ে বেশি আদর করতেন। এটাও আবার শাহিনের সহ্য হতো না। আমার মা ভীষণ আদর করতো আমার ওয়াইফকে, সবসময় বলতো মা তুমি তো অনেক লক্ষ্মী মেয়ে, এসে তুমি নামাজ পড়ে, এগুলা ওনাদের সহ্য হতো না। যাই হোক, কয়েক মাস পর হাসান আলী সেই বিল্ডিংয়ের 3 তলার কাজ কমপ্লিট করে 3 তলায় শিফট করে ফেলেন। এখন যেহেতু 2 পরিবার আলাদা হয়ে গেছে, তাই আশা করা যায় যে সামনে আর কোনো দ্বন্দ্ব হবে না, তাই তো? কিন্তু না, আলাদা হয়ে যাওয়ার পরেও 2 জা অর্থাৎ শাহিন আর সগিরের মাঝে দ্বন্দ্ব শেষ হয়ে যায় না। এবার দ্বন্দ্ব শুরু হয় ময়লা ফেলা নিয়ে। যেহেতু শাহিন 3 তলায় থাকতো, তাই সে প্রায়ই উপর থেকে ময়লা ফেলতো, আর এইগুলো অনেক সময় জানালা বারান্দা এসব দিয়ে শাহিনের ঘরে আসতো। আবার বাড়ির ছাদে কে কোথায় কাপড় শুকাতে দিবে এসব নিয়েও 2 জায়ের মধ্যে ঝামেলা চলতেই থাকে। ময়লা ফেলা নিয়ে, এই ফেলা নিয়ে, এটা অনেক, মানে এগুলো আমি বোঝাতে পারবো না, খুব মেয়েলি, টিপিক্যাল বাঙালি মেয়েলি স্বভাবের। একদিন এমন আসে যে সগিরাকে কিছু বলতে না পেরে এক তুচ্ছ কারণে সগিরার কাজের মেয়ে জাহানুর নামে একটা কাজের মেয়ে ছিল, তাকে সে মারধর করে দেয়। এই ব্যাপারটা শুধুমাত্র এবার 2 বউয়ের মাঝে থাকে না, এবার ব্যাপারটা সর্ট আউট করার জন্য ভাইদেরও ইনভলভ হতে হয়। ব্যাপারটা সর্ট আউট করার জন্য রাতের বেলা শাহিনের বাসায় একটা পারিবারিক মিটিংয়ের আয়োজন করা হয়। এইভাবে তো ঝগড়া চলতে দেওয়া যায় না। কিন্তু মিটিংয়ে আসলে তেমন কোনো সমঝোতার সিচুয়েশন ক্রিয়েট হয় না, বরং শাহিন সগিরাকে বলে, আমি তোমাকে দেখে নেব। 2.5 মাস আগে একটা তুমুল ঝগড়া হয়েছিল। ঝগড়ার পরে সামান্য ইস্যু নিয়ে, ওই ঝগড়ার পরে রাত্রে মিটিং হয়েছিল। হ্যাঁ, মিটিংয়ে এসে একটা কথা বলছিল, ওই আমি তোমাকে দেখে নেব, বাস দ্যাটস ইট। হ্যাঁ, যদিও এটা শুনতে বাংলা সিনেমার মতোই মনে হচ্ছে, বাট এক্স্যাক্টলি রিপোর্টে এটাই পাওয়া যায়। কিন্তু তারপর আসলে কিছুই হয় না। 2 মাস কেটে যায়, সিচুয়েশন একদম ঠান্ডা, কোনো ঝগড়াঝাটি নেই, কথা কাটাকাটি নেই, কিচ্ছু না, একদম সব স্বাভাবিক, কোনো ঝামেলা না। এরপর আসে 1989 সালের 25শে জুলাই বিকাল 4টার সময়। সগিরা তার স্বামী সালামকে বলে, সালমাকে তো স্কুল থেকে আনতে হবে, তুমি যাবে নাকি আমি যাব? সালাম চৌধুরী তখন বলে যে আমি রেস্ট নিচ্ছি, তুমি যাও। সারহাদ সালমা চৌধুরী, তার ছিল সবচেয়ে বড় মেয়ে। ওই সময়টাতে সালমা ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজে ক্লাস 2-তে পড়তো, আর বয়স ছিল 8 বছর। সগিরা মেয়েকে স্কুলতে আনার জন্য বাসা থেকে বের হয়ে 2-4 টাকায় একটা রিক্সা ঠিক করে। রিক্সা যখনই তিনি সিদ্ধেশ্বরী রোডে পৌঁছায়, তখনই 2জন যুবক একটা বাইকে করে তার পথ আটকে দাঁড়ায়। একজন বাইক থেকে নেমেই তার ব্যাগ আর হাতের স্বর্ণের বালা ধরে টানতে শুরু করে, আর আরেকজন পাশে দাঁড়িয়ে হুমকি ধামকি ধরতে থাকে। আর তাকে দেখি সগিরা চিৎকার করে ওঠে, আরে রেজওয়ান, তুমি এখানে কেন? আমি তো তোমাকে চিনি। এই কথা বলা মাত্রই অপরজন ব্যাগ ছেড়ে দিয়ে তার কোমর থেকে একটা রিভলভার বের করে, আর পরপর 2টা গুলি করে। একটা গুলি তার লাগে হাতে, আরেকটা ডিরেক্ট বুকের বাম পাশে। আর তারপর কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে 2জনই সেখান থেকে পালিয়ে যায়।
সেই রিক্সা চালকও বেশ সাহসী ছিল। তাদের পালিয়ে যেতে দেখে সে একটা ইট নিয়ে তাদের পিছু ধাওয়া করে আর হাইজাকার বলে চিৎকার করতে থাকে। কিন্তু মোটরসাইকেলের গতির সাথে আর তিনি দৌড়ে পেরে ওঠেন না। এদিকে সগিরা মোর্শেদ তখন গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে পড়ে কাতরাচ্ছে। আর সৌভাগ্যবশতই তখন সেখান দিয়ে রকিবুল হাসান রুমি নামের একজন ডাক্তার তার নিজের ব্যক্তিগত গাড়ি নিয়ে যাচ্ছিল। সগিরাকে পড়ে থাকতে দেখেই তিনি তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে নিজের গাড়িতে করে নিয়ে তাকে ঢাকা মেডিকেলে চলে যান। কিন্তু পথেই সগিরা মোর্শেদ তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ঢাকা মেডিকেলের ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। এদিকে তখন সময় 5:30 বার হয়ে গেছে। ছোট্ট সালমা তখনও স্কুলের গেটে দাঁড়িয়ে আছে। মা আসবে, কিন্তু কেউ তাকে নিতে আসে না। এতটা সময় পরেও যখন কেউ তাকে নিতে আসছে না, এটা দেখে স্কুলের অথরিটি সালমার বাসায় কল করে। কল রিসিভ করে আব্দুল সালাম। এতক্ষণেও সগিরাকে কেউ নিতে আসেনি শুনে আব্দুল সালাম অবাক হয়ে যায়। তিনি তাড়াতাড়ি স্কুলে গিয়ে নিজের মেয়েকে রিসিভ করেন। কিন্তু যাওয়ার পথেই মানুষের কাছে শোনেন যে এখানে একটা ছিনতাই হয়েছে আর এক মধ্যবয়স্ক মহিলাকে গুলি করা হয়েছে, যাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। মহিলা দেখতে কেমন ছিল এই বিবরণ শুনে আব্দুল সালাম ভেতর অনেক ভয় পেয়ে যায়। এটা আবার তার নিজের স্ত্রী না তো। তিনি দ্রুত ঢাকা মেডিকেলে গিয়ে দেখতে পায় তার স্ত্রীর লাশ পড়ে আছে। আব্দুল সালাম সেই দিনই রমনা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করতে যান। কিন্তু থানায় গিয়ে তিনি জানতে পারেন যে তার আগেই একজন এই ঘটনার রিপোর্ট অলরেডি করে গেছে। কিন্তু কে করেছে সেই রিক্সাওয়ালা। সেই রিক্সাওয়ালা নিজে এই ঘটনার পর রমনা থানায় গিয়ে পুলিশদেরকে ঘটনাটা রিপোর্ট করেন। শুরু হয় মামলার কার্যক্রম। কিন্তু সামান্য ছিনতাইয়ের মামলা হলেও মামলা যেন কিছুতেই আগায় না। কোনো একটা প্রচ্ছন্ন শক্তি যেন এই মামলার কার্যক্রমে বাধা দিচ্ছে। এই মামলা নিয়ে ঢাকায় মানববন্ধন হয়, অনেক বিদেশি দেশি পত্রিকায় অনেক লেখালেখি হয়। স্বয়ং রাষ্ট্রপ্রধান হোসেন মোহাম্মদ এরশাদ খালেদা জিয়া সরাসরি আব্দুল সালামের বাসায় তাকে সান্ত্বনা দিতে আসে। কিন্তু মামলার জায়গায় মামলা পড়েই থাকে, সেটা নিয়ে আর কোনো দৃশ্যমান অগ্রগতি হয় না। আব্দুল সালাম এবার একটু জোর দিয়ে লাগেন যে এই মামলার সমাধান করতেই হবে। আর তখনই দেখা যায় তার ঘরের নিচ দিয়ে নানা রকম চিরকুট আসতে থাকে, যেগুলোতে লেখা থাকে, মামলা নিয়ে বেশি বাড়াবাড়ি করো না, 3 মেয়ে নিয়ে যেভাবে ভালো আছো ভালো থাকো, নইলে সেটাও থাকতে পারবে না। তখন ফ্রিকুয়েন্টলি থ্রেট কল আসতেছিল, দরজার তলা দিয়ে ফেলে দিচ্ছিল, হ্যাঁ, যে তুমি বেশি বাড়াবাড়ি করো না, তোমার মেয়েদের নিয়ে তুমি শান্তি। শুধু একবার দুইবার না, এরকম থ্রেট তার কাছে প্রায়ই আসতে থাকে, কিন্তু তিনি থেমে থাকেন না। আপনারা অনেকে জানেন যে 1989 সালে সরকার প্রধান ছিল হোসেন মোহাম্মদ এরশাদ, অর্থাৎ জাতীয় পার্টি তখন ক্ষমতায় ছিল। 1990-এ যখন এরশাদ সরকারের পতন হয়, তখন ক্ষমতায় আসে বিএনপি। আর বিএনপি ক্ষমতায় আসার পর আব্দুল সালাম চৌধুরী নিজেই বিএনপির চেয়ারপারসন এবং প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে সরাসরি দেখা করেন। খালেদা জিয়া ব্যক্তিগতভাবে তাকে আধা ঘন্টা সময় দেন এবং তাকে সামনে রেখেই তিনি তার স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করে বলেন আব্দুল সালাম চৌধুরী মামলাটা যেন দ্রুত সমাধান হয়। কিন্তু তিনি বলার পরেও কিছুই হয়নি। খালেদা জিয়া ক্ষমতায় আসলেন, ভদ্রলোক যিনি মামলার বাদী সগিরা মোর্শেদ সালামের হাজবেন্ড, উনি কিন্তু বলছিলেন যে উনি খালেদা জিয়ার সাথে দেখা করেছেন। খালেদা জিয়া তাকে আধা ঘন্টা সময় দিয়েছেন এবং কথা বলার আধা ঘন্টা সময় দেওয়ার পর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাষ্ট্রমন্ত্রীকে বলেছেন যে এই মামলাটি যেন দ্রুত শেষ হয়। হয়নি। 5 বছর পর অর্থাৎ 1996 সালে ক্ষমতায় আসে আওয়ামী লীগ সরকার। আব্দুল সালাম চৌধুরী এবার চেষ্টা করেন শেখ হাসিনার সাথে দেখা করার জন্য, কিন্তু সেখানেও তিনি কোনো প্রকার রেসপন্স পাননি। 96 সালে যখন বর্তমান প্রধানমন্ত্রী আবার ক্ষমতায় আসলেন, তখন উনি তার কাছে গিয়েছিলেন। হ্যাঁ, কোনো কারণে তখনকার রাষ্ট্রমন্ত্রী এই কথাটি শোনেননি। বাংলাদেশের দুজন রাষ্ট্রপ্রধানের সাথে যোগাযোগ করেও কিছু না হবার পর তিনি হাল ছেড়ে দেন। নিজের আর নিজের মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে আব্দুল সালাম এবার মামলা নিয়ে কিছু করে না। এভাবেই কেটে যায় 30 বছর। নিজের স্ত্রীকে তিনি এতটাই ভালোবাসতেন যে পরবর্তীতে আর বিয়েও করেননি। কিন্তু এত বছর পর কিভাবে উঠে আসলো এই মামলা? কে ছিল সেই রেজওয়ান যাকে চিনে ফেলার কথা বলার পর সগিরাকে গুলি করা হয়? আর শুরুতে যে বললাম যে সামনে অনেক পলিটিক্যাল আলোচনা আসবে, এখানে আসলে পলিটিক্সটা কোথায়? হিয়ার কামস মাই ফেভারিট লাইন, রিয়েলিটি ইজ অফেন স্ট্রেঞ্জার দ্যান ফিকশন মাই ফ্রেন্ড। এই কেসের মূল আলোচনাই এখন থেকে শুরু হবে। একটু ব্রেক নিয়ে এক গ্লাস পানি খেয়ে তারপর বসুন, কারণ এখন যা বলবো তা হজম করতে আপনার একটু সমস্যাই হবে। চলুন এবার আমরা প্রশ্ন ধরে আগাবো। প্রথমে জানি যে কে ছিল সেই রেজওয়ান পুরো নাম আনাস মাহমুদ রেজওয়ান। রেজওয়ান ছিল আব্দুল সালামের বড় ভাই, অর্থাৎ ডাক্তার হাসান আলী চৌধুরীর শালা, অর্থাৎ শাহিনের আপন ভাই।
শাহিনা আর সগিরার দ্বন্দ্বের কারণে শাহিনের মনে সগিরার প্রতি প্রচণ্ড ক্ষোভ জন্ম নেয়। সেই ক্ষোভ থেকেই সে ঠিক করে সগিরাকে যে করেই হোক একটা উচিত শিক্ষা দিতে হবে, যেন সে আর কখনো গলা উঁচু করে কথা না বলতে পারে। এইটা নিয়ে সে তার স্বামী ডাক্তার হাসানের সাথে কথাও বলে। দুঃখজনক হলেও সত্য যে সে তার বউয়ের কথা মতো সগিরাকে শিক্ষা দিতে রাজি হয়ে যায়। কিন্তু শিক্ষা দেওয়ার গ্রেভিটি যে আসলে কতটুকু হবে এটা হয়তো তারা তখনও জানতো না। ডাক্তার হাসান তখন ঢাকায় বারডেম হাসপাতালের পাশাপাশি ইস্কাটন এরিয়াতে তার প্রাইভেট চেম্বার মেনটেন করতেন। তার রোগীদের মধ্যে একজন ছিল মারুফ রেজা। মারুফ রেজা নিয়মিতই তার বিভিন্ন চিকিৎসার জন্য ডাক্তার হাসানের কাছে আসতো। ডাক্তার হাসান জানতো যে মারুফ রেজা টুকটাক সন্ত্রাসী কার্যক্রম করে, তাই বউয়ের কথা মতো তিনি মারুফ রেজাকে প্রস্তাব দেয় যে কোনোভাবে সে সগিরাকে শায়েস্তা করতে পারবে কিনা। মারুফ রেজার সাথে তার 25,000 টাকার চুক্তি হয় যে সগিরা মোর্শেদকে একটা চরম শিক্ষা দিয়ে দিতে পারলে সে তাকে 25,000 টাকা দেবে। হয়তো ভাবছেন যে 25,000 টাকা মাত্র। আবার মনে করিয়ে দেই যে তখন সময়টা 1989 সাল। 25,000 টাকা তখন কম টাকা না। বর্তমান বাজারের সাথে তুলনা করলে যদি ইনফ্লেশন অ্যাডজাস্ট করি, বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 25,000 টাকার বর্তমান মূল্য হবে 6,15,000 টাকা। কিন্তু সমস্যা বাদে মারুফ রেজা আবার সগিরা মোর্শেদকে চেনে না, সে কখনোই সগিরা মোর্শেদকে দেখেও নি। আর তখন মোবাইলের প্রচলন ছিল না যে সে মোবাইল থেকে একটা ছবি বের করে দেখিয়ে দেবে। বউয়ের সাথে কথা বলে সে ঠিক করে সে তার শালা রেজওয়ানকে তার সাথে পাঠাবে তাকে চিনিয়ে দেওয়ার জন্য। রেজওয়ান তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। যেহেতু দুলাভাই আপার বাসায় তার যাতায়াত ছিল, তাই সে সগিরাকে ভালো করে চিনত। এটা নিয়ে তারা একদিন একসাথে বসে মিটিংও করে যে কিভাবে কি করবে। 25 জুলাই যখন সগিরা তার মেয়েকে আনতে স্কুলে যাওয়ার জন্য বের হয়, তখন সেটা দেখে ফোন করে রেজওয়ানকে মারুফ রেজার সাথে দেখা করতে বলে আর তাকে সগিরাকে চিনিয়ে দিতে বলে। তাদের প্ল্যানে এটা ছিল। রেজওয়ান তার দুলাভাই আর বোনের কথা মতো মারুফ রেজার সাথে গিয়ে দেখা করে আর তাকে নিয়ে একটা বাইকে করে সগিরা যাবার পথে অপেক্ষা করতে থাকে। সগিরা আসার সাথে সাথেই রেজওয়ান তাকে চিনিয়ে দেয় আর বাইক নিয়ে তাকে ফলো করে। একটা সুবিধা মতো জায়গা দেখে মারুফ রেজা রিক্সা ব্যারিকেড দিয়ে বাইক থেকে নেমে সগিরার ব্যাগ আর হাতের বালা ধরে টানতে থাকে। পেছন থেকে রেজওয়ানও তাকে হুমকি ধামকি দিচ্ছিল। আর তখনই সগিরা তাকে চিনে ফেলে। আর যখনই বলে ওঠে আমি তো তোমাকে চিনি, তখনই মারুফ রেজা তার রিভলভার বের করে সগিরাকে দুইবার গুলি করে আর রেজওয়ানকে নিয়ে বাইকে করে সেখান থেকে পালিয়ে যায়। আর তারপরের ঘটনা তো আগেই বলেছি। এখন নিশ্চয়ই ভাবছেন এটা তো সাধারণ একটা পারিবারিক দ্বন্দ্বের মামলা, এখানে পলিটিক্স আসলো কোথা থেকে? এটা তো জাস্ট একটা পারিবারিক দ্বন্দ্বের মামলা যেখানে দুই যা একজন আরেকজনকে দেখতে পারতো না, ব্যক্তিগত রেশারেশি থেকে সন্ত্রাসী ভাড়া করে খুন করে দিয়েছে। তখনই মনে করাতে হয় যে তাহলে এই মামলা 30 বছর ঝুলে কেন ছিল? প্রায় 30 বছর আগে মেয়েকে ভিকারুন্নিসা স্কুল থেকে আনার সময় ছিনতাইকারীর গুলিতে নিহত হন সগিরা মোর্শেদ। এরপর কেটে গেছে অনেক দিন, পরিবর্তন হয়েছে 26 বার তদন্ত কর্মকর্তা, কিন্তু কোনো কিছুতেই মিলছিল না কুলকিনারা। স্বয়ং আদালত নিজেই এই মামলার উপর স্টে অর্ডার দিয়ে রেখেছিল, কিন্তু কেন? আর এত বছর পরে সবকিছু উঠেই বা আসলো কিভাবে? চলুন এবার তাহলে আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর খুঁজি যে কেন এই মামলা 30 বছর ধরে ঝুলেছিল। আর এখানেই পলিটিক্সটা বুঝতে পারবেন। সেই রিকশাওয়ালার রিপোর্ট আর আব্দুল সালামের মামলার পর পুলিশ স্বাভাবিকভাবেই তাদের তদন্ত কার্যক্রম শুরু করে। বেশ কয়েকজন সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ খুঁজে পায় মারুফ রেজার সূত্র। আর ছিনতাই আর খুনের অভিযোগে মারুফ রেজাকে তারা গ্রেফতারও করে ফেলে। কিন্তু সেই দিন পুলিশ মারুফ রেজাকে ছেড়ে দিতে বাধ্য হয়, কারণ মারুফ রেজা জাস্ট কোনো সাধারণ ছিনতাইকারী ছিল না, সে ছিল তখনকার সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসানের বোনের ছেলে, অর্থাৎ তার ভাগ্নে। এটা জানার পর পুলিশ মারুফ রেজাকে ছেড়ে দেয় আর তার বদলে গ্রেফতার করা হয় মিন্টু নামের একজনকে। মিন্টু মুন্সিগঞ্জের বাউসা গ্রামের একজন কৃষক। সেই বছর তার বিদেশ যাওয়ার প্ল্যান ছিল, এই জন্যই তিনি পাসপোর্ট করতে ঢাকা এসেছিলেন। আর পাসপোর্ট নিতে যাওয়ার সময় তাকে পুলিশের কর্মকর্তা রাস্তা থেকে ধরে নিয়ে যায় আর কয়েক দফায় নির্যাতন করে তাকে ছিনতাইকারী হিসেবে জোর করে স্বীকারোক্তি দিতে বাধ্য করে। সেই মন্টু মিয়ার নিজের ভাষ্য অনুযায়ী, আমি পাসপোর্ট করার জন্য ঢাকায় গেলে পুলিশ রাস্তা থেকে আমাকে তুলে নিয়ে সগিরা হত্যা মামলায় ফাঁসিয়ে দেয়। আমি 3 বছর জেল খাটলাম, এই মামলায় পড়ে আমার সব কিছু গেছে। এখন প্রমাণ হয়েছে যে আমি নির্দোষ, আমি সরকারের বিরুদ্ধে মামলা করব। অর্থাৎ এই লোকটা বিনা অপরাধে 3 বছর জেল খাটে, তার বিদেশ যাওয়া বাতিল হয়ে যায়, যেখানে এই মামলার সাথে তার কোনো সম্পর্কই ছিল না। কিন্তু সমস্যা এখানেই শেষ না। মামলা কোর্টে ওঠার পর বারবার কথা উঠে আসছিল যে সব সাক্ষী বলছে যে ছিনতাইকারী ছিল 2 জন। তাহলে চার্জশিটে একজনের নাম কেন? শুধু মিন্টু মিয়া কেন? আরেকজন কোথায়? আসলে পুলিশ মারুফ রেজাকে ছেড়ে দিয়ে শুধুমাত্র মন্টুকে ধরে একজন ছিনতাইকারী দেখিয়ে চার্জশিট তৈরি করে আদালতে পাঠিয়ে দেয় আর মারুফ রেজার নামটা সব জায়গা থেকে মুছে দেওয়া হয়। আর এইটাই ছিল পুলিশের সবথেকে বড় ভুল।
কোর্টের হিয়ারিং আর সাক্ষীদের জবানবন্দিতে বারবার উঠে আসে আসামি তো 2 জন থাকার কথা, কিন্তু চার্জশিটে 1 জন কেন? আদালত আবার নতুন করে ইনভেস্টিগেশন করার জন্য আদেশ দেয়, কিন্তু ইনভেস্টিগেশনে গেলেই সাক্ষীদের কথায় বারবার উঠে আসে মারুফ রেজার নাম, যেন তার নাম ছাড়া এই কেস সলভ করাই সম্ভব না। তাই মারুফ রেজার মা অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর বোন তখন হাইকোর্টে রিট করে এই মামলার অধিকতর তদন্তের বিরুদ্ধে। রিট করে আর রিটের প্রেক্ষিতে হাইকোর্টও মামলার বিচার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করার জন্য একটা রুল জারি করে দেয়। শুধু তাই না, ব্যাপারটাকে ফুল প্রুফ করার জন্য আদালত আরেকটা আদেশ দেয় যে এই রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিচার কাজ বন্ধ থাকবে। এখন আইন অনুযায়ী হায়ার কোর্ট কোনো আদেশ দিলে লোয়ার কোর্ট তা মানতে বাধ্য। লোয়ার কোর্ট কখনোই হায়ার কোর্টকে ওভারপাওয়ার করতে পারে না। কিন্তু হাস্যকর হলেও সত্য যে সেই একই আইন অনুযায়ী মারুফ রেজার মাও এই মামলার কোনো কিছু নিয়ে হাইকোর্টের রিট বা রিভিশন কিছুই করতে পারে না, কারণ তার এখানে লিগালি কোনো পার্সোনাল ইন্টারেস্ট নাই, যেটাকে আইনের ভাষায় বলে লোকাস স্ট্যান্ডাই। যাই হোক, আমি যতটুকু সম্ভব আইনের কঠিন ভাষা অ্যাভয়েড করে সিম্পলিফাই করে বলার চেষ্টা করছি যেন সবাই বুঝতে পারেন। টপিকে ফিরে আসি। কোনো ধরনের লিগাল গ্রাউন্ড না থাকার পরেও কোনো এক অজানা ক্ষমতা বলে এই রিট পাস হয়ে যায়। আর কি সেই ক্ষমতা বল তা আপনারা ভালো করেই বুঝতে পারছেন। তাদের এই ক্ষমতার উৎস ছিল স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান। আলোচনায় সামনে আগানোর আগে চলুন মাহমুদুল হাসানের সম্পর্কেও একটু জেনে আসি, বেশি না অল্প একটু। মাহমুদুল হাসান 1955 থেকে 1987 সাল পর্যন্ত আর্মিতে দায়িত্ব পালন করেন, আর চাকরিতে থাকা অবস্থাতেই তিনি যোগ দেন হোসেন মোহাম্মদ এরশাদের দল জাতীয় পার্টিতে। অবশ্যই জানেন যে এরশাদ নিজেও আর্মি অফিসার ছিল অ্যান্ড হি ওয়াজ দ্য হেড অফ আর্মি স্টাফ। সহজ কথায় কারেন্টলি ভদ্রলোক ওয়াকারুজ্জামান এখন যে পদে আছে, এরশাদ ঠিক সেই পদে ছিল। জাতীয় পার্টিতে যোগ দেওয়ার কয়েকদিন পরেই তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়ে যান। বাংলাদেশ সরকারের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এই মাহমুদুল হাসান দুইবার স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। একবার 1986 সালের ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 10 মাস, আরেকবার 1989 সাল থেকে 90 সাল পর্যন্ত, আরও প্রায় 1.5 বছরের মতো। এই মেয়াদ আরও বেশি হতে পারত, কিন্তু 1989-এর 6 ডিসেম্বর এই সকল পলিটিক্যাল পার্টির তীব্র আন্দোলনের মুখে এরশাদ সরকারের পতন ঘটে। এটা আপনারা সবাই জানেন। 2024-এর একটা 5ই আগস্টের মতো ঘটনা। পার্থক্যটা জাস্ট শেখ হাসিনা পালিয়ে ইন্ডিয়া চলে যায় আর এরশাদ দেশে থেকেই আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করে। জাতীয় পার্টির সরকার পতনের পর মাহমুদুল হাসানও টুপ করে দল পাল্টে বিএনপিতে যোগদান করেন। বিএনপি থেকেও তিনি বেশ কয়েকবার নির্বাচিত হন, তবে আমরা এখন সেই দিকে যাব না। এই কেসের সাথে এটা আসলে এত বেশি রিলেভেন্ট না, অনেক বেশি অফ টপিক হয়ে যায়। আবার টপিকে ফিরে আসি। স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগ্নে হওয়ার সুবাদে মারুফ রেজার একটা ইনভিজিবল পাওয়ার থাকে, যা দিয়ে সে দেশের বিচার ব্যবস্থাকে ম্যানিপুলেট করতে পারে। আর এইভাবেই এই মামলাটা ঝুলে যায় অনির্দিষ্টকালের জন্য। বাট ওয়েট, এখানেই শেষ না। ভবিষ্যতে যেন এই মামলার কখনোই সামনে না আসতে পারে সেই ব্যবস্থাও তো করতে হবে। আস্তে আস্তে আদালতের সরকারি জায়গা থেকে মামলার গুরুত্বপূর্ণ কাগজগুলি গায়েব হতে থাকে, এমনকি সগিরা মুর্শেদের পোস্টমর্টেম রিপোর্টটা সহ গায়েব হয়ে যায়। শেষ পর্যন্ত মামলার বেসিক কয়েকটা কাগজ ছাড়া আর কোনো ইনফরমেশনই কোথাও থাকে না। রাজনৈতিক ক্ষমতার চাপে চাপা পড়ে যায় আমাদের বিচার ব্যবস্থা। কিন্তু সত্য কোনোদিন চাপা থাকে না। 1000 বছর পরে হলেও মাটি খুঁড়েও সত্য বেরিয়ে আসে। সত্যের ধর্মই যে সত্য প্রকাশিত হবে আর মিথ্যা বিলুপ্ত হবে। কিন্তু কিভাবে মামলার সমস্ত কাগজপত্র গুম করে ফেলার পরেও 30 বছর পরেই মামলার কথা উঠে আসলো? আর এটাই আমাদের দ্বিতীয় প্রশ্ন। চলুন এবার এর উত্তর খোঁজা যাক। চ্যানেল 24 একটা ধারাবাহিক অনুষ্ঠান প্রচারিত হয় যার নাম আপনার আদালত। এই অনুষ্ঠানে আইনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এক এপিসোডে একটা টপিক নির্ধারিত থাকে। যেমন একটা এপিসোডের টপিক যদি হয় যৌতুক, তাহলে এপিসোডের যৌতুক সম্পর্কে দেশের আইনে যা যা আছে তা নিয়ে আলোচনা হয়। এবং একই সাথে অনুষ্ঠান চলাকালীন সময়ে দর্শকরা সরাসরি ফোন করে নির্ধারিত টপিক নিয়ে লাইভ প্রশ্নও করতে পারেন। ঠিক এমনই 2019 সালের 24শে জুন আপনার আদালতের একটা এপিসোড সম্প্রচার করা হয়, যেটা টপিক ছিল যে যদি আপনার মামলা দীর্ঘদিন আদালতে আটকে থাকে তাহলে আপনার করণীয় কি। দর্শক স্বাগত চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন RFL প্লাস্টিক্স আপনার আদালতে। আমরা আজ কথা বলবো কোনো মামলা যদি দীর্ঘদিন ধরে শুনানি না হয় তাহলে সেক্ষেত্রে কি করা যায়। আমাদের সাথে আছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে। আর সৌভাগ্যবশত এই এপিসোডের আলোচনায় উঠে আসে 1989 সালের এই মামলার কথা, যেটা আটকে আছে 30 বছর ধরে। সেই অনুষ্ঠানে তখন উপস্থিত ছিল ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন রাজু। অনুষ্ঠানে তাকে এই মামলা নিয়ে অনেক প্রশ্ন করা হয়। তাই অনুষ্ঠানের শেষে তিনি মামলাটার বিষয়টা আবার হাইকোর্টের নজরে আনেন। হাইকোর্ট তখন নিজেও অবাক হয়ে যায় যে এটা কিভাবে সম্ভব, কারণ নিয়ম অনুযায়ী প্রতি বছরই জমে থাকা মামলার একটা পিরিয়ডিক রিপোর্ট হয় যে কী মামলা জমে আছে, এগুলোকে সলভ করতে হবে, এগুলোর সলভের জন্য পাঠাই। কিন্তু একবারও সেটা কারো নজরে আসেনি, কোনো রিপোর্টই এটার নাম উল্লেখই ছিল না। হাইকোর্ট তখনই 30 বছর আগে দেওয়া স্থগিতাদেশ উঠিয়ে নেয়
আর নতুন করে 3 মাসের মধ্যে মামলার ইনভেস্টিগেশন করার জন্য নির্দেশ দেয়। তবে এইবার তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন, সংক্ষেপে পিবিআইকে। কিন্তু পিবিআইয়ের হাতে তখন বলতে গেলে কিছুই নেই। মামলার গুরুত্বপূর্ণ সকল কাগজপত্রই গুম করে ফেলা হয়েছে। তার উপর ঘটনাটাও 30 বছর আগের। এই 30 বছরে সব কিছু বদলে গেছে। সাক্ষীরাও বেঁচে আছে কি না থাকলেও কোথায় আছে কেউ জানে না। বলা গেলে একদম শূন্য হাতেই পিবিআই মাঠে নামে, আর তার উপর সময় 3 মাস। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য, 3 মাসে না হলেও 5 মাসে পিবিআই একদম সব কিছু বের করে ফেলে। কিন্তু কিভাবে? 2019 সাল অবধি কেউ জানতো না যে সগিরা মোরশেদকে কারা খুন করেছে, কেন খুন করেছে। সবাই জানতো এটা জাস্ট একটা সাধারণ ছিনতাইয়ের ঘটনা। সগিরার স্বামী আব্দুল সালাম নিজেও জানতেন না যে এতদিন তিনি একটা খুনির সাথে ওঠা বসা করছেন। হাতে কোনো কিছু না থাকার পরেও পিবিআই এই মামলার সমাধান করলো কিভাবে? এটাই আমাদের তৃতীয় প্রশ্ন। চলুন এবার এর উত্তর খোঁজা যাক। প্রথমেই পিবিআই চিন্তা করে যে এই ঘটনার চাক্ষুষ সাক্ষী আসলে কে? সেই রিক্সাওয়ালা, যে সব নিজে দেখেছে, তার সামনেই সব কিছু হয়েছে। প্রথম কাজ তাকে খুঁজে বের করা। কিন্তু কিভাবে? মনে আছে এই রিক্সাওয়ালার ঘটনার পরপরই সে নিজেই রমনা থানায় রিপোর্ট করাতে যায়। সেই রিপোর্টে অবশ্যই তার নাম ঠিকানা থাকার কথা। পিবিআই সেই রিপোর্ট সংগ্রহ করে। দেখা যায় রিক্সাওয়ালার নাম সালাম মোল্লা। তখন তার বয়স ছিল 26 বছর, আর ঠিকানা জায়গায় লেখা ছিল জামালপুর। পিবিআই তার ঠিকানা অনুযায়ী খোঁজ নিতে জামালপুর যায়। কিন্তু সেখানে যাওয়ার পর জানা যায় যে সে আসলে ঢাকাতেই আছে, কিন্তু তার কোনো ফোন নাম্বার, ঠিকানা কিছুই পাওয়া যায় না। পিবিআই আবার বিপদে পড়ে যায়। 2019 সালের জরিপ অনুযায়ী ঢাকাতে প্রায় 2.5 কোটির কাছাকাছি মানুষ থাকে। এত মানুষের মাঝে এক রিক্সাওয়ালাকে তারা কিভাবে খুঁজে পাবে? পিবিআই অফিসাররা এবার একটু চিন্তা করে যে যেহেতু আব্দুল সালাম ঢাকার স্থায়ী বাসিন্দা না, তাহলে সে অবশ্যই কোনো রিক্সা গ্যারেজের সাথে তার কানেকশন থাকবে। ঢাকার যে কটা রিক্সা গ্যারেজ আছে সেগুলোতে খোঁজ নিলেই একটা না একটাতে তাকে পাওয়া যাবে। কিন্তু শুরু করব কোথা থেকে? 1989 সালে যেহেতু সে রাজারবাগ এরিয়াতে রিক্সা চালাতো, তাহলে রাজারবাগ এরিয়ার কোনো গ্যারেজেই তাকে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর না পেলেও কোনো না কোনো গ্যারেজের মালিক তার সম্পর্কে একটু না একটু তথ্য তো অবশ্যই দিতে পারবে। আসলেও ঠিক তাই হয়। টানা কয়েক মাস সেই এরিয়ার গ্যারেজগুলিতে পিবিআই অফিসাররা খোঁজ করে, আর শেষমেশ একজনকে পেয়েও যায় যে সালাম মোল্লার খোঁজ দিতে পারে। সে জানায় যে সালাম মোল্লা কোথায় থাকে তা তিনি জানেন না, তবে সালাম প্রায় একটা দোকানে আসে। সেই দোকানের নাম্বারটা তার কাছে আছে। সেই ব্যক্তির কাছ থেকে দোকানদারের ফোন নাম্বার নিয়ে সাথে সাথেই এই দোকানদারকে পিবিআই অফিসাররা কল করে। আর সৌভাগ্যবশত রিক্সা চালক সালাম মোল্লা তখন সেই দোকানেই বসে চা খাচ্ছিল। পিবিআইয়ের সাথে তার ফোনে কথা হয়। পরবর্তীতে তাকে থানায় আনা হয় এবং তার সাথে অনেকক্ষণ আলোচনা করা হয়। আর তারপর সেদিন যা যা হয়েছিল সব কিছু সে পিবিআই অফিসারদের খুলে বলে। সে বলে যে যখন ছিনতাই হয় তখন সগিরা একটা নাম বলেছিল, আর বলেছিল তুমি এখানে কেন, আমি তো তোমাকে চিনি। রিক্সা চালকের বলা এই একটা বাক্যের কারণেই পুরোটা কেস সলভ হয়ে যায়। আরেকটা গুলি করছে পূবের দিক, লোকজন না দৌড়ায় আয়। ওই লম্বা লোকটা ছিল, আপনার চেহারাটা ছিল শ্যামনগরের, মোটামুটি স্বাস্থ্য মাস্থ্য আছিল, মুজগুলি আছিল পাতলা পুতলা। গুলিটা ওই লম্বা লোকটাই করছিল প্রথম বুকের দিয়া। পিবিআই অফিসাররা বুঝে যায় যে তার মানে ছিনতাইকারীরা যারা ছিল তাদের মধ্যে একজন অবশ্যই সগিরার পরিচিত কেউ, আর তাকে চিনে ফেলার কারণেই হয়তো তাকে গুলি করা হয়। এইবার পিবিআই অফিসারদের রাস্তা অনেক সহজ হয়ে যায়। তারা দেখতে কেমন ছিল, তাদের শারীরিক গঠন কেমন ছিল, এইসবের বর্ণনা নিয়ে পিবিআই অফিসাররা মামলার সাথে সম্পর্কিত মানুষদেরকে খুঁজতে শুরু করে। তখনই পিবিআই অফিসারদের মাথায় আরেকটা প্রশ্ন আসে যে আচ্ছা এই মামলাটা থেমে গেল কেন? দেখা যায় যে মামলা থেমে যাওয়ার কারণ মারুফ রেজার মায়ের রিট। স্বভাবতই প্রশ্ন আসে যে উনি কেন রিট করতে যাবে? উনি এই মামলার সাথে কীভাবে কানেক্টেড? মামলার সাথে তো তার কোনো সম্পর্কই নেই। আর একটু ইনভেস্টিগেট করতে উঠে আসে মারুফ রেজার নাম। এবার একদিকে রিক্সা চালক সালাম মোল্লার দেওয়া শারীরিক বর্ণনার সাথে মারুফ রেজার অনেকটা মিল খুঁজে পাওয়া যায়। পিবিআই সগিরা মোরশেদের স্বামীর সাথে যোগাযোগ করে। তার কাছ থেকেও তথ্য নেয় যে তাদের বা সগিরা মোরশেদের কারোর সাথে কোনো শত্রুতা ছিল কিনা। সব তথ্য সংগ্রহ করে পিবিআই অফিসার এবার ডটগুলো কানেক্ট করতে থাকে। আর সন্দেহের তীর গিয়ে পড়ে ডাক্তার হাসান, শাহিন, রেজওয়ান আর মারুফ রেজা তো আগে থেকেই আছে। এক এক করে সবাইকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর একদম প্রত্যেকে নিজেদের দোষ স্বীকার করে প্রপারলি 164 ধারা মেনটেন করে নিজেদের জবানবন্দি দেয়। আর কি কি হয়েছিল, কেন হয়েছিল সব কিছু স্বীকার করে। অবশ্য বেশ কয়েকবার রিমান্ডে নেওয়ার পরে তাদের স্বীকারোক্তি থেকে এতক্ষণ যা যা বললাম তার সম্পূর্ণ ঘটনা জানা যায়। কি ভাবছেন মামলা শেষ? সবাই তো স্বীকারোক্তি দিয়েই ফেলেছে, এবার সবার শাস্তি হবে, তাই তো? না, রিয়েলিটি ইজ অফেন স্ট্রেঞ্জার দেন ফিকশন মাই ফ্রেন্ড। মামলা তো কেবল শুরু। আগেই বলে দেই, এই মামলার শেষে মামলার যারা মূল পরিকল্পনাকারী অর্থাৎ ডাক্তার হাসান আর শাহিন, তাদের কিচ্ছু হয় না।
সব সাক্ষ্য প্রমাণ থাকার পরেও আদালত মূল আসামিদেরই সসম্মানে খালাস দিয়ে দেয়। আর মারুফ রেজা এখানে একটা অসাধারণ গেম খেলে। মারুফ রেজা হাইকোর্টে আবেদন করে যে তার মামলা শিশু আদালতে নিয়ে যাওয়ার জন্য, কারণ 1989 সালে তার বয়স ছিল মাত্র 16 বছর। তার এনআইডি কার্ড আর পাসপোর্ট মিলিয়েও তাই পাওয়া যায়। আর সেই হিসাবে তখন সে একজন শিশু। আর আপনারা যারা আমার এই ভিডিওটা দেখেছেন তারা খুব ভালো করে জানেন যে শিশু আইন অনুযায়ী কোনো শিশুকে তার অপরাধের জন্য ফাঁসি বা যাবজ্জীবন কোনোটাই দেওয়া যায় না। এটা শোনার পর পিবি অফিসার অবাক হয়ে যায় যে এটা কিভাবে সম্ভব। তার চেহারা, বয়স, কর্মকাণ্ড কিছুই তো মিলছে না। নিশ্চয়ই এখানে কোনো ঘাপলা আছে। মারুফ রেজার বয়স নির্ধারণ করার জন্য সেই সময় তার বয়স কত ছিল, তিনি যে তার যে এনআইডিটি আমরা সংগ্রহ করেছি এইটি যদি আমরা বেস ধরি তাহলে তার বয়স যেদিন সগীরা মোর্শেদ খুন হন বয়স ছিল 16 বছর 10 মাস 26 দিন, অর্থাৎ এই সময় সে শিশু। পিবিআই অফিসাররা আবার তাদের ইনভেস্টিগেশন শুরু করে। তারা যোগাযোগ করে মারুফ রেজা যে স্কুলে পড়েছে সেখানে। সে পড়েছে ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে। সেখান থেকে তার কাগজপত্র বের করে দেখা যায় যে তখন তার বয়স ছিল প্রায় 19 বছরের কাছাকাছি, অর্থাৎ শিশু আইনের আওতায় তো তাহলে সে পড়ে না। তাহলে এনআইডি কার্ড আর পাসপোর্টের বয়স এত কম কিভাবে? আসলে মারুফ রেজা আগে থেকে জানতো ফিউচারে যদি কোনো সমস্যা হয় তাহলে কি করতে হবে। 2006-এর আগে কিন্তু বাংলাদেশে আসলে এই কার্ডের মতো কাগজ সিস্টেমের এনআইডি কার্ড সিস্টেম ছিল না। তাই 2006 সালে যখন এনআইডি কার্ড সিস্টেম চালু হয় তখন সে তার নিজের বয়স কম দেখে কোনো একটা সিস্টেমে সেটা করে ফেলে, যেন ফিউচারে কোনো কথা উঠে আসলেও এই ঘটনার সময় তার বয়স কম দেখানো যায়। অর্থাৎ লোকটা শাস্তি থেকে বাঁচার জন্য তার এনআইডি কার্ডের ইনফরমেশনই চেঞ্জ করে ফেলে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। পিবিআই এর ইনভেস্টিগেশনে তার আসল বয়স বের হয়ে আসে। আমরা বলেছি সে কোথাও একটা ঘটনা ঘটিয়েছে। আমরা শুনেছি সে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে পড়তো। আমরা সেই উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের এবং সেখানে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল স্বাক্ষর করে দিয়েছেন যে উইলস লিটল ফ্লাওয়ারে সে যখন ভর্তি হয় তখন বয়স ছিল 10ই মার্চ। সেই অনুসারে তার বয়স হলো 18 বছর 4 মাস 15 দিন, অর্থাৎ সে উদ্দেশ্যমূলকভাবে এই কাজটি করেছে। আর সেই প্রেক্ষিতে তার এই আবেদন হাইকোর্ট খারিজও করে দেয়। আলটিমেটলি কোনো কিছুই তার আর কোনো কাজে আসে না। আর ফাইনালি 2024 সালের 13ই মার্চ কোর্ট থেকে রায় দেয় মারুফ রেজা আর রেজওয়ানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, আর তার সাথে 50,000 টাকা জরিমানা দেওয়া হয়। কিন্তু মামলার যারা মূল আসামি অর্থাৎ ডাক্তার হাসান আর শাহিন তাদেরকে সসম্মানী খালাস দিয়ে দেওয়া হয়। তাদের কম বা বেশি কোনো প্রকার শাস্তি দেওয়া হয় না। একেবারেই সন্তুষ্ট না। 34 বছর পরে যে রায় হচ্ছে সেখানে যদি পরিকল্পনাকারীদেরই খালাস দিয়ে দেওয়া হয় এটা তো কোনো সর্বোচ্চ রায় হলো। এই ধরনের রায় যদি হয়ে থাকে তবে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা, বিশ্বাস সবকিছুই হারিয়ে যাবে। দুঃখ থেকে গেল। 35 ইয়ার্স 35 বছর হয়ে গেছে। আমার প্রশ্ন, মাননীয় আদালত দুজনকে সাজা দিলেন, এই দুজন কেন গেল? এই দুজন তো গিয়েছেন ডাক্তার হাসান সাহেবের কথা এক্সিকিউট করার জন্য। আরেকটা ব্যাপার যেটা আমার চাচা যেহেতু এই ঘটনা ঘটিয়েছে, আমরা সর্বোচ্চ শাস্তি এক্ষেত্রে আশা। সর্বোচ্চ শাস্তি আসবে, কিন্তু আনফরচুনেটলি সেটা আসে নাই। এই রায় একেবারেই সন্তুষ্ট না। যেখানে তারা জবানবন্দি দিয়েছে, তারা দোষ স্বীকার করেছে, তাও তাদের কিছু দেওয়া হয় না। অবশ্য অবাক হওয়ার কিছু নেই, যেখানে আদালত থেকে মামলার কাগজপত্র গায়েব হয়ে যায়, 30 বছরের পিরিয়ডিক রিপোর্টে জমে থাকা মামলার নাম একবার পর্যন্ত আসে না, সেখানে তাদের শাস্তি না পাওয়া আসলে তেমন কিছুই না। এ থেকে বোঝা যায় যে আমাদের দেশের জুডিশিয়াল সিস্টেম ভেতর থেকে কী পরিমাণ খোকলা হয়ে গেছে। এনিওয়ে, লাস্ট আপডেটেড নিউজ রিপোর্ট অনুযায়ী সগীরা মোর্শেদের স্বামী আব্দুল সালাম এবং তার মেয়ে সামিয়া সারওয়াত এই রায়ের বিরুদ্ধে আপিল করার প্রিপারেশন নিচ্ছে। এখন দেখা যাক সুপ্রিম কোর্ট থেকে কী রায় আসে। এরই সাথে সগীরা মোর্শেদ মার্ডার কেস ক্লোজেস হেয়ার। তবে অ্যাজ অলওয়েজ ভিডিও ইজ নট ওভার ইয়েট। এখন এই কেস নিয়ে আমি কিছু এডিশনাল কথা বলবো, যে এগুলো আমি আসলে মূল আলোচনায় বলিনি, আর সেই সাথে আমার একান্তই ব্যক্তিগত কিছু মতামত শেয়ার করব। চলুন শুরু করা যাক। দেখেন, আমার প্রথমে মনে হয় না যে ডাক্তার হাসান বা শাহিন আসলেই সগীরা মোর্শেদকে একদম খুন করে ফেলার প্ল্যান করছিল। যদি একদমই খুন করে ফেলার প্ল্যান করেই থাকতো তাহলে শাহিন নিজের ভাইকে আসলে ইনভলভ করতে চাইতো না, হয়তো ধমকি দামকি বা ভয় দেখানো এরকম চেয়েছিল। অবশ্যই কোনো বোন তার নিজের ভাইকে মার্ডার কেসে আসামি বানাতে চাইবে না। যদিও এখানে কাউন্টার থট আমার নিজের মাথায় আসে যে আচ্ছা মেনে নিলাম যে সে চায় নাই, সে আসলে ধমকি দামকি দিতে চাইছিল, তাহলে মারুফ রেজাকে 6 লাখ টাকা কেন দিতে হবে? 6 লাখ বলতেছি কারণ 25,000 টাকার মূল্য তখন 6 লাখই ছিল। ধমকি দামকি ভয় দেখানোর জন্য কেউ কাউরে এত টাকা অবশ্যই দিবে না। তার উপর মারুফ রেজা রিভলভার নিয়ে যায়, তাও আবার লোডেড। ভয় দেখানোর যদি উদ্দেশ্য হয় তাহলে একটা ছুরি নিয়ে গেলেও হয়, লোডেড রিভলভারের তো প্রয়োজন নেই। আর হ্যাঁ, ফান ফ্যাক্ট, মারুফ রেজা যে রিভলভারটা নিয়ে যায় ওটা তার নিজের ছিল না, এটা সে হরর মুন্না নামের আরেক সন্ত্রাসীর থেকে ভাড়া করে নিয়ে আসে। আর ডাক্তার হাসান মারুফ রেজাকে যে 25,000 টাকার দেওয়ার প্রমিসটা করেছিল সেটা সে দেয় নাই, তাকে মাত্র সে 15,000 টাকা দেয়, আর বাকি 10,000 টাকা সে নিজেই মেরে দেয়। এটা নিয়ে আবার সে পিবিআইয়ের কাছে অভিযোগও করেছে যে তার পাওনা টাকাও ডাক্তার হাসান দেয়নি। সেই
মারুফ বলেছিল যে সে টাকা পান নাই, কিন্তু সে আদালতে জবানবন্দি দিয়েছেন যে হ্যাঁ তিনি 15,000 টাকা পেয়েছেন, ঘটনার 5 দিন পরে 10,000 টাকা পান নাই। আমরা পরে রিমান্ডে ইয়াকেও জিজ্ঞেস করেছি, ডাক্তার সাহেবকে, বলছে হ্যাঁ আমি কিছু টাকা পেমেন্ট করেছি। আর আরেকটা থট মাথায় আসে যে বিবিআই এত এফিশিয়েন্ট কিভাবে হলো। দেখেন এটা একটা হাইপোথেটিক্যাল আর কি, আমার পুরাই মানে পার্সোনাল থট। মারুফ রাজার ব্যাকআপ ছিল এমন একজন মন্ত্রী যে কিনা বিএনপি এর, আর 16 বছর ধরে ক্ষমতায় আওয়ামী লীগ, আর তাই হয়তো এত এফিসিয়েন্সি। আর হ্যাঁ, আরেকটা কথা যেটা আমি মূল স্ক্রিপ্টে ইনক্লুড করতে ভুলে গেছিলাম, এই যে ভদ্রলোক যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল, যে অ্যাকচুয়ালি এই চ্যানেল 24 থেকে এই খবরটা হাইকোর্ট পর্যন্ত নিয়ে গেছিলো যে এতদিন ধরে মামলাটা চাপা পড়ে আছে। তো হি ইজ অলসো ফ্রম আওয়ামী লীগ ব্যাকগ্রাউন্ড, সে অ্যাকচুয়ালি যুবলীগের প্রেসিডিয়াম সদস্য। সো আমি যেটা বুঝাইতে চাইতেছি, আই হোপ ইউ গট মাই পয়েন্ট। আসল এফিসিয়েন্সি তখন বোঝা যাইতো যদি আসলে মাহমুদুল হাসান বিএনপির কেউ না হয়ে কোনো আওয়ামী লীগের নেতা হইতো। আর হ্যাঁ, আবারও মনে করে দিতেছি, এইটা আমার পার্সোনাল থিওরি। আপনি কমেন্টে আপনার চিন্তা বা থিওরি মতামত লিখতে পারেন, তবে অবশ্যই শিক্ষিত ভদ্র মানুষের মতো। আমি এখানে একটা শিক্ষিত ভদ্র এবং ক্রিটিক্যাল থিঙ্কার মানুষের কমিউনিটি তৈরি করতে চাই। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিও ইনফরমেটিভ মনে হলে অবশ্যই শেয়ার করে দেবেন অ্যান্ড ওয়াচ মাই আদার ভিডিও। আর যদি সাবস্ক্রাইব করেন তাহলে অবশ্যই নোটিফিকেশনে অল বাটনটা প্রেস করে দিবেন, কারণ ইউটিউবের অ্যালগরিদম অনেক চেঞ্জ হয়ে গেছে। সাবস্ক্রাইব করলেও সবসময় ভিডিও সামনে যায় না, এই কারণে একটু এক্সট্রা মেজার নিতে হয়। আর চাইলে আমার সাথে ইনস্টাগ্রামে কানেক্টেড থাকতে পারেন ফর রেগুলার আপডেটস। দেখা হবে আবার পরবর্তী আরেকটা কোনো কেস নিয়ে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।